আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি, আপনাদের দিনকাল? গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই বিষয়টা হলো বিসিএস এবং প্রাইমারিতে বেশ বড়সড় দুইটা পরিবর্তন আসতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম যে পরিবর্তনটা সেটা হলো বিসিএস এর ক্ষেত্রে যে পরিবর্তন, এই পরিবর্তনটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে বিসিএস এর ক্ষেত্রে কি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। অর্থাৎ গতকালকে আপনারা একটা পোস্ট দেখেছেন যে বিসিএস এ এখন থেকে যারাই পরীক্ষা দিবে ওরা সবাই হবে নন ক্যাডার। তো বিসিএস পরীক্ষা দিলেই কি সবাই নন ক্যাডার হয়? বিসিএস পরীক্ষা তো দেয় ক্যাডার হওয়ার জন্য, তাহলে নন ক্যাডার হবে কেন? তো প্রথম কথা হলো, বিসিএস পরীক্ষায় ক্যাডার পদ সংখ্যা থাকে সীমিত। ধরেন একটা বিসিএস পরীক্ষা দিল 4 লাখ মানুষ, এখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলো 10,000 মানুষ। এই 10,000 থেকে লিখিত পরীক্ষায় 10,000 মানুষ পরীক্ষা দিয়ে পাশ করলো গিয়ে ধরেন 7 বা 8,000 মানুষ। এখন এই 8,000 মানুষ লিখিত পরীক্ষায় পাশ করার পরে ভাইভায় সাধারণত কাউকে ফেল করানো হয় না। ভাইভায় ধরেন 500 বা 1,000 মানুষ আরো ফেল করলো। তো এরপর বাকি থাকলো 7,000 মানুষ। এই 7,000 মানুষ যখন বিসিএস প্রিলি, লিখিত এবং ভাইবা এই তিনটা ধাপে টোটাল 1400 নাম্বারের পরীক্ষায় পাশ করবে। পাশ করার পরে আগে যে সিস্টেমটা ছিল যে 1400 নাম্বার পরীক্ষায় পাশ করার পরে সিরিয়ালে যারা উপরের দিকে, অর্থাৎ যে কয়টা ক্যাডার পোস্ট আছে, ধরেন ক্যাডার পোস্ট আছে 2,000, তো এই 7,000 মানুষের মধ্যে থেকে 2,000 মানুষ ক্যাডার হলো, বাকি থাকলো 5,000। এই 5,000 মানুষের মধ্য থেকে বাকি যে কয়টা নন ক্যাডার পদ খালি থাকতো, শুধুমাত্র ওই কয়জনই নন ক্যাডার হিসেবে চাকরি পেত। ধরেন লাস্ট বিসিএসটা 43তম বিসিএস, আমাদের বিসিএস এখানে ক্যাডার পোস্টে যাওয়ার পরে নন ক্যাডারের জন্য পদ ফাঁকা ছিল 550-র কাছাকাছি, 563-র মতো বোধ হয়। তো ক্যাডারের 2,100 লোক বা 2,000 লোক চাকরি পাওয়ার পরে নন ক্যাডার থেকে আর মাত্র 550 মানুষ চাকরি পেয়েছে, অর্থাৎ 21 আর 5 2600 মানুষ, ধরেন 2,500 মানুষ চাকরি পেল। তো আমরা যে 7,000 মানুষের কথা বলছিলাম সেখান থেকে 2,500 মানুষ চাকরি পেল, এবং দিন শেষে বাকি 4,500 মানুষ যারা এই 1400 নাম্বার, তখন তো 1400 না 1500 নাম্বারের পরীক্ষা, ভাইবার 200 সহ, তো 1500 নম্বরের পরীক্ষা পাশ করলো কত মানুষ? 4,500 মানুষ। কিন্তু পাশ করার পরেও তারা কোনো প্রকার চাকরি পেল না, তারা খালি হাতে ফিরে যেতে হতো। বাট এখন থেকে বিসিএস এর প্রিলি, বিসিএস এর লিখিত এবং বিসিএস এর ভাইবা এই তিনটা ধাপে মোট 1400 নম্বরের পরীক্ষা। এই 1400 নম্বরের পরীক্ষা কেউ যদি উত্তীর্ণ হয় তাহলে তার একটা চাকরি কনফার্ম। দ্যাটস দ্য থিং, যে তার একটা চাকরি কনফার্ম। হয় সে বিসিএস ক্যাডার হবে, না হলে সে বিসিএস নন ক্যাডার হবে। তো বিসিএস ক্যাডার হলে যেরকম চাকরি নিশ্চিত হয়, বিসিএস নন ক্যাডার হলেও মানে কোনোভাবে যদি আপনি খালি প্রিলি, লিখিত এবং ভাইবা পাশ করতে পারেন, এই তিনটা ধাপ পাশ করলে একটা চাকরি নিশ্চিত। এখন আসেন, এইটার ক্ষেত্রে একজন প্রশ্ন করছে যে 47তম বিসিএস এ তো পদ সংখ্যা নন ক্যাডারের উল্লেখ করা, ওইটা নিয়ে আমি একটু কথা বলবো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি, সেটা হলো নন ক্যাডার যে সবাই হবে বিসিএস প্রিলি, লিখিত এবং ভাইবার ক্ষেত্রে এটা কি হবে বা এটার কি বিধান ছিল। আমি যেহেতু নিজে সরাসরি 38তম বিসিএস, 40তম বিসিএস, 41তম বিসিএস, 43তম বিসিএস, 44তম বিসিএস এই বিসিএস গুলো দেখেছি এবং এই প্রসেসগুলোর সাথে নিজে জড়িত ছিলাম, নিজে পরীক্ষা দিয়েছি এবং নিজে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, তাই সেই জায়গা থেকে আপনাদেরকে জিনিসগুলো বলছি। তো বিষয়টা হলো যে এই যে যারা পাশ করলো তাদের সবাইকে অন্তত একটা চাকরি নিশ্চিত করার ব্যাপার। আর নয় কি হতো যে বিসিএস প্রিলি, লিখিত ভাইবা পাস কিন্তু কোনো চাকরি নাই, অর্থাৎ নন ক্যাডার কিন্তু কোনো চাকরি পায় নাই। তো এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য পিএসসি একটা চূড়ান্ত সংশোধনী আনতে যাচ্ছে। ওই সংশোধনীতে বলা থাকবে যারা যারা নন ক্যাডার হবে তারা নিশ্চিত একটা চাকরি পাবে। বিসিএস প্রিলি, লিখিত ভাইবা কোনোভাবে পাশ করতে পারলে চাকরি একটা নিশ্চিত। এখন আসেন, এই ক্ষেত্রে কি সংশোধন করা লাগবে আর কি বিষয় ছিল। যেমন আপনাদের 47তম বিসিএস এ উল্লেখ আছে নন ক্যাডার পদ সংখ্যা 201টা। এখন এই 201 জন মানুষেরই নন ক্যাডারে চাকরি হবে, তাহলে আর কারো চাকরি হবে না, এই তো সিস্টেম। হ্যাঁ, এইটার ক্ষেত্রে কি হবে সেটাও বলি। এইটার ক্ষেত্রে হবে কি, আগের দিনে যে নন ক্যাডার নিয়োগ বিধিমালা ছিল 2019 সালের, ওই নন ক্যাডার নিয়োগ বিধিমালা বাদ দিয়ে নন ক্যাডার নিয়োগ বিধিমালা 2023 নামে একটা বিধি করা হয়েছিল, যেটা করছিল পিএসসি সাবেক চেয়ারম্যান সৌরভ স্যার। স্যার না বলে অন্য কিছু বললেই ভালো হয়, উনি এই নন ক্যাডার সিস্টেমটাকে একেবারে পুরা নষ্ট করে দিয়ে গেছে। যেমন আমি যদি আপনাদের জ্ঞাতার্থে বলি, 38তম বিসিএস থেকে বা 35তম বিসিএস এ যে কয়জন নন ক্যাডার হয়েছে প্রায় প্রত্যেকেরই চাকরি হয়েছে। যে কয়জন নন ক্যাডার ছিল প্রায় প্রত্যেকেরই চাকরি নিশ্চিত হয়েছে। এরপরে ধরেন বড় লটে আর চাকরি পেয়েছে কারা, 38তম বিসিএস এ 3,500 নন ক্যাডার পদে চাকরি হয়েছে।
৩,৫০০ নন ক্যাডার পদে চাকরি হয়েছে ৩৮তম বিসিএস এ। ৪০তম বিসিএস এ আমরা যেটা নিয়োগ পেয়েছিলাম ওইখানে নন ক্যাডার পদে চাকরি হয়েছে মাত্র ৪৮০০ মানুষের, অর্থাৎ ৪,৮০০, প্রায় ৫,০০০ মানুষের চাকরি হয়েছে নন ক্যাডার পদে। ৪১তম বিসিএস এও সংখ্যাটা বেশ ভালোই ছিল, ২,০০০ প্লাস, কিন্তু ৪৩-এ এসে এই সংখ্যাটা কমে হয়ে গেছে ৫৫০-এর আশপাশে, ৫৬৩ বোধ হয়। আর তারপরে আপনাদের বিসিএস আজকে ৪৭তম বিসিএস এ নন ক্যাডার পদ সংখ্যা মাত্র ২০১ জন। কেন এই ঘটনাটা? এই ঘটনাটার কারণটা হলো, সিস্টেমটা যদি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন। নন ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩-এ উল্লেখ আছে, আজকে যদি একটা বিসিএস এর সার্কুলার হয়, আজকে পর্যন্ত পিএসসির হাতে যে কয়টা পদ ফাঁকা আছে ওই কয়টা পদ থেকেই তারা নিয়োগ দিবে, অর্থাৎ ওইটা সার্কুলারে ক্যাডারের সাথে নন ক্যাডারও উল্লেখ থাকবে। কিন্তু এরকম যদি হয় তাহলে নন ক্যাডার পদ সংখ্যা থাকে খুবই কম, কারণ সার্কুলারের সময় তাদের হাতে যে কয়টা পদ আছে ওই কয়টাই। কিন্তু একটা সার্কুলার থেকে পিএসসি একেবারে প্রিলি নেয়া, লিখিত নেয়া, এরপর ভাইবা নেয়া, এরপর ফলাফল দেয়া, সব মিলে অন্তত ২ থেকে ৩ বছর লেগে যাইতো আগের দিনে। তো এই ৩ বছরের মধ্যে তাদের হাতে নতুন করে আরো যত সার্কুলার আসবে, এই সার্কুলার আর এই ৪৭তম বিসিএস ওয়ালারা পাবে না, এটা আবার পরের বিসিএস এ গিয়ে জমা হবে। তাহলে আলটিমেটলি ৪৭ ওয়ালারা পরের সার্কুলার গুলো থেকে বঞ্চিত হচ্ছিল। গতকালকে পিএসসির একটা মিটিং হয়েছে, এই মিটিং এ বা এই সভায় সবাই একমত হয়েছে যে নন ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩ যেটা আছে এটা বাতিল করা হবে এবং নতুন নন ক্যাডার নিয়োগ বিধিমালা দেওয়া হবে, এবং সেইখানে আগের মতো ওই সিস্টেমটা ফেরত নিয়ে আসা হবে যে একটা বিসিএস এর ফলাফল হওয়ার পর থেকে পরের বিসিএস এর ফলাফল হওয়ার আগ পর্যন্ত যত ফাঁকা পদ আসবে সব ওই বিসিএস কেই দেওয়া হবে। ধরেন আপনি ৪৭তম পরীক্ষা দিচ্ছেন, এখন ৪৭তম যেদিন চূড়ান্ত ফলাফল হয়ে গেল, হওয়ার পরে আপনি নন ক্যাডার, তো এই নন ক্যাডার থেকে ৪৮তম পরীক্ষা ফলাফল হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মাঝখানে এই ২-৩ বছরে যত পদ আসবে সকল ফাঁকা পদ এসে যোগ হবে আপনার এই ৪৭তম বিসিএস এর জন্য। তার মানে হলো আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি হয়ে যাবে। বরঞ্চ এর থেকেও আগে বেড়ে পিএসসি সুপারিশ করতে যাচ্ছে যে এখন থেকে যারা বিসিএস প্রিলি, লিখিত এবং ভাইবা এই ৩ ধাপের পরীক্ষায় পাশ করবে এদের প্রত্যেকের একটা চাকরি কনফার্ম। আর বিসিএস এর নন ক্যাডারের চাকরি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা আমি জানি না, এতদিন তো আমরা ক্যাডার নিয়ে কথা বলেছি, আজকে নন ক্যাডার নিয়ে বলি। নন ক্যাডারে আপনার সর্বনিম্ন যেটা চাকরি দেওয়া হয়েছে যাবৎকালে, সেরকম 2টা গ্রেডের কথা বলি। একটা হলো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, যেটা আছে হলো আপনার 12তম গ্রেড, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক 12তম গ্রেড। এরপরে আরেকটা চাকরি আছে, সেটা হলো আপনার ভূমি উপসহকারী কর্মকর্তা অর্থাৎ তহসিলদার, এটাও 12তম গ্রেড। কিন্তু এই 2টা চাকরিরই চার্ম, ফ্লেভার সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ আমরা জানি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হওয়ার জন্য যারা পরিশ্রম করে অনেকেই জানে যে এটা কত কঠিন কাজ, কষ্টের কাজ, অথচ এইখানে নন ক্যাডারের সর্বনিম্ন নিয়োগ হলো প্রাইমারি স্কুলের হেডমাস্টার, যেটা প্রাইমারি স্কুলের একজন সহকারী শিক্ষকের হেডমাস্টার হতে গেলে 12 থেকে 14 বছর মিনিমাম চাকরি করা লাগে। আবার ভূমি উপসহকারী কর্মকর্তা তহসিলদার, এটার কথা নাই বললাম, এটাও অফিস প্রধান, একটা ইউনিয়নের যে ভূমি অফিস, এই অফিসের প্রধান হিসেবে কর্মে যোগদানের সুযোগ থাকে। এই 2টা নিয়োগ কিন্তু মোটামুটি বেশ বড় ফ্লেভারওয়ালা একটা চাকরি। হ্যাঁ, অনেক বড় গ্রেডের না, কিন্তু মজা আছে আলাদা। বাট বিসিএস নন ক্যাডারের একেবারে লোয়েস্ট চাকরি হলো এটা। যদি কোনোভাবে আপনি বিসিএস প্রিলি, লিখিত এবং ভাইভায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি মিনিমাম এরকম একটা চাকরি পেয়ে যাবেন। তারপরে যদি আমি বলি এর থেকে একটু আগে বেড়ে বিসিএস নন ক্যাডারে, আপনারা কিছুদিন আগে একটা জিনিস দেখেছেন যে একজন প্রার্থী, তিনি 41তম বিসিএস এর তথ্য ক্যাডারের সুপারিশপ্রাপ্ত, 38তম বিসিএস এর তথ্য ক্যাডারের সুপারিশপ্রাপ্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো উনি আবার পরবর্তীতে 41তম বিসিএস এ সাব রেজিস্ট্রার পদে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো নন ক্যাডার সাব রেজিস্ট্রার, ভূমি মন্ত্রণালয়ের এই নন ক্যাডার সাব রেজিস্ট্রার পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে উনি ওনার ক্যাডার ছেড়ে নন ক্যাডারে যোগদান করছেন। অর্থাৎ উনি সাব রেজিস্ট্রার নন ক্যাডার 9ম গ্রেড পদে যোগদান করেছেন ওনার বিসিএস তথ্য ক্যাডার ছেড়ে এসে। 9ম গ্রেড ফার্স্ট ক্লাস জব, ওনার ক্যাডার পদ ছেড়ে এসে নন ক্যাডার পদে যোগদান করেছেন। কারণ কি? কারণ এইটা এমন একটা ফ্লেভারওয়ালা চাকরি, বিশেষ করে যাদের পয়সা কড়ির ধান্দা আছে ওনাদের জন্য তো বলাই লাগে না। হ্যাঁ,
পার ডে ওনারা হেভি লেনদেন করে, কিন্তু আমরা জানি যে আপনারা কেউই এরকম কিছু করার আগ্রহী না। তবে আগ্রহী না হলেও আপনার যে পার্সোনাল অফিস থাকবে উপজেলায়, আপনার পার্সোনাল আপনি অফিস প্রধান হবেন বা আরও যে ফ্যাসিলিটিস গুলো পাবেন সেটা সব মিলে আলহামদুলিল্লাহ, এবং বৈধভাবেই বেশ ভালো ইনকাম করার সুযোগ আছে, আর অবৈধতে হাত দিলে তো বলাই লাগে না। তো সব মিলে ধরেন নন ক্যাডারে এমন এমন পদ আছে যেই পদগুলো ক্যাডারের থেকেও বেশি লুক্রেটিভ। এরকম একটা পদ হলো নবম গ্রেডে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক। পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের যে সহকারী পরিচালক পদটা, এই সহকারী পরিচালক পদ হলো একটা আঞ্চলিক পাসপোর্ট অফিস যেটা জেলায় থাকে। জেলার একটা অফিসে আপনি সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পাবেন নন ক্যাডার থেকে। জেলার একটা অফিসে আপনি সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পাবেন নন ক্যাডার থেকে। তো নন ক্যাডার থেকে এই যে নিয়োগগুলো, এই নিয়োগগুলো মানে বেশ লুক্রেটিভ, বেশ মজাদার পোস্ট। এরপরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ, এইখানে কাজ কি, বিভিন্ন বাজারে বাজারে যে মোবাইল কোর্ট চালায় দেখছেন, এই মোবাইল কোর্টে গিয়ে ওনারা বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন দোকানপাট এগুলোতে গিয়ে, বিশেষত দোকানপাট, যে ভোক্তার সাথে ভোক্তাকে যে ক্রেতা যে জিনিসপত্র কেনাকাটা করে দোকান থেকে, ওই ক্রেতার যে অধিকার, এই অধিকার সংরক্ষণের দায়িত্ব হলো ওই অফিসারের উপরে। উনি ধরেন একটা উপজেলা বা একটা জেলার দায়িত্বে থাকলে উনি ওই উপজেলায় সকল বাজারগুলো মনিটরিং করেন এবং মাঝে মধ্যে বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, এবং খাদ্যদ্রব্য বা অন্যান্য দ্রব্য, কাপড় চোপড়, পোশাক, এগুলো সব কিছুর ব্যাপারে উনি দেখাশোনা করেন। এবং এইগুলোতে কোনো বিষয়ে, অর্থাৎ যে সমস্ত মানসম্পন্ন পণ্যের কথা বলা হয়েছে বিএসটিআই বা অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এটা রক্ষা করা হচ্ছে কিনা নাকি এটা ভঙ্গ হচ্ছে, এইসব বিষয়গুলোর ব্যাপারে উনি দেখাশোনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। এরকম আরো অনেক অনেক মজার পদ আছে, যেগুলো যেমন উপজেলা নির্বাচন কর্মকর্তা, নবম গ্রেডের একটা পদ। এই পদে আপনি উপজেলার অফিস প্রধান, এবং আপনাকে এইটা এত মজার একটা চাকরি যে আপনাকে সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার কারণে কারো কাছে দায়বদ্ধ থাকতে না। ইভেন আপনার প্রশাসনের যে উপজেলা নির্বাহী অফিসার, ওনার কাছেও আপনার কোনো হাজিরা বা দায়বদ্ধতা বা নাই। আপনার দায়বদ্ধতা শুধু আপনার জেলা নির্বাচন অফিসারের কাছে। এরকম অনেকগুলো পদ আছে বিসিএস নন ক্যাডারে, যে পদগুলোর একটা যদি অন্তত আপনি পেয়ে যান, তাহলে আপনার মানে রিল্যাক্সে চাকরি করতে পারবেন কোনো ধরনের চিন্তা ছাড়া, এবং ক্যাডারের থেকে কোনো অংশে কম না। 2-4টা ক্যাডার বাদ দিলে, বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস পররাষ্ট্র, এরকম হাতে গোনা কয়েকটা ক্যাডার বাদ দিলে বাকি যে কোনো ক্যাডার থেকে এই পদগুলোতে ইজিলি আপনি আসতে পারবেন। এরপরে আমরা যেটা বলবো সেটা হলো আপনার আরেকটা জিনিস, যে নন ক্যাডারের মধ্যে নবম গ্রেডের থেকে আবার দশম গ্রেডেও অনেক মজার মজার পোস্ট আছে, যেগুলো ফার্স্ট ক্লাস নন ক্যাডার পদ যেটা নবম গ্রেডের, ওইটার থেকেও সেকেন্ড ক্লাস দশম গ্রেডের পদ বেশি মজার। যেমন ধরেন ARO, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার। তো অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসারের পদটা এমন একটা পদ, মোটামুটি এরকম একটা পদ যদি কেউ পায়, সে চোখ বন্ধ করে অন্য যে কোনো চাকরি ছেড়ে দিতে পারে। শুধুমাত্র বিসিএস পুলিশ, বিসিএস পররাষ্ট্র, বিসিএস প্রশাসন, বিসিএস কাস্টমস, এরকম 4-5টা চাকরি বাদ দিলে বাকি যে কোনো চাকরি বাদ দিয়ে উনি ইজিলি ARO বা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে জয়েন করতে পারে। অডিট সুপার হিসেবে SAS, এটা যদি চাকরি পায়। তো এরকম অনেকগুলো মজার চাকরি দশম গ্রেডেও আছে, নবম গ্রেডেও আছে, ইভেন 12তম গ্রেডেরও অনেক চাকরি আছে। এরপরে এখানে একটা মজার চাকরি আছে, উপ কারা পরিদর্শক, বা আপনার যেটা বলে ডেপুটি জেলার। ডেপুটি জেলার হিসেবে আপনি যদি নিয়োগ পান, ডেপুটি জেলার হিসেবে একটা জেলে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ পেলে এখান থেকে একেবারে জেল সুপার হওয়া পর্যন্ত আপনি প্রমোশন পেয়ে যেতে পারবেন। এটাও একটা নন ক্যাডারের পদ। তো এখন থেকে বিসিএস প্রিলি, লিখিত এবং ভাইবা, মুদ্রা কথা হলো এই 3টা পরীক্ষা যদি কেউ কোনোভাবে উত্তীর্ণ হইতে পারে, তাহলে অবশ্যই সে একটা চাকরি পাবে। সেটা ক্যাডার হোক অথবা নন ক্যাডার হোক, ক্যাডার নবম গ্রেড হোক, ক্যাডার দশম গ্রেড হোক, ক্যাডার 12তম গ্রেড হোক, মানে নন ক্যাডার নবম, দশম বা 12তম গ্রেড, যেই গ্রেডেই হোক একটা চাকরি নিশ্চিত। তো এই ক্ষেত্রে এইটার জন্য একটা পরিবর্তন আসতে যাচ্ছে, নন ক্যাডার নিয়োগ বিধিমালা 2023, যেটা এই বিধিমালাটা পরিবর্তন হয়ে আপনাদের নতুন বিধিমালা আসতে যাচ্ছে। আরেকটা বিষয় হলো, এখন থেকে বিসিএস এ আরেকটা বিষয় নিয়ে যে ঝামেলাগুলো আগে ছিল, পুলিশ ভেরিফিকেশন নিয়ে দেখা যায় তো ফাইনাল গেজেটে এসে নাম বাদ পড়ে গেছে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত, কিন্তু ফাইনাল গেজেটে এসে তার নাম আর নাই। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে পিএসসি এখন বেরিয়ে আসতে চাচ্ছে। তারা বলতেছে যে পুলিশ ভেরিফিকেশনে দেখা হবে শুধু একটা জিনিস, সেটা হলো কারো নামে কোনো মামলা আছে কিনা। যদি কারো নামে কোনো মামলা থাকে তাহলে ভিন্ন কথা, আর যদি কোনো মামলা না থাকে তাহলে কারো চাকরি আটকাবে না। অর্থাৎ প্রিলি, লিখিত এবং ভাইবা পাস করছে, মেডিকেলে কোনো সমস্যা নাই, এরকম প্রার্থীকে ওনারা
নিয়োগ দিয়ে দিবেন, কারো নিয়োগ আর আটকাবে না। যেটা নিয়ে ভয়ে ছিলেন অনেকেই যে যদি আমি হিন্দু হই তাহলে তো ঝামেলা হইতে পারে, যদি আমি অন্য রাজনৈতিক মতাবলম্বী হই বা মতাদর্শী হই তাহলে ঝামেলা হইতে পারে, এই ধরনের যত বিষয় আছে এই বিষয়গুলো এখন আর থাকবে না। এখন থেকে বিসিএস এ যারা উত্তীর্ণ হবেন তারা শুধুমাত্র মেডিকেলে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে অবশ্যই চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন এবং গিয়ে যোগদান করতে পারবেন। তো এই একটা জিনিস যে বিসিএস এ এখন থেকে পুলিশ ভেরিফিকেশনের প্যারাটা আর থাকতেছে না, পুলিশ ভেরিফিকেশনের প্যারাটাও তুলে দেওয়া হচ্ছে। তার বাইরে বিসিএস এ আরো বেশ কতগুলো সংস্কারের কথা বলা হয়েছে এবং একেবারে নির্দিষ্ট ক্যালেন্ডার করা হবে। এখন যেরকম সার্কুলার দিল কবে প্রিলি হবে ঠিক ঠিকানা নাই, কবে রিটেন হবে ঠিক ঠিকানা নাই, কবে সেটার ফলাফল দিবে তাও ঠিক ঠিকানা নাই, একটা বিসিএস প্রসেস শেষ করতে 3 থেকে 4 বছর লেগে যায়। এই সব বিষয়গুলো থেকে বেরিয়ে এসে পিএসসি চাচ্ছে এখন থেকে একটা নির্দিষ্ট পিএসসির ক্যালেন্ডার থাকবে যেখানে বলা থাকবে যে প্রিলি কবে হবে, লিখিত কবে হবে, ভাইবা কবে হবে, এবং প্রতি বছরে ওইটা একটা ফিক্সড ডেট থাকবে। অর্থাৎ সার্কুলার এত তারিখে আসবে, জানুয়ারি মাসের এত তারিখ সার্কুলার আসবে, তারপর এপ্রিল মাসে গিয়ে প্রিলি হবে, তারপর মার্চ মাসে গিয়ে মানে মে মাসে গিয়ে ফলাফল হবে, ফলাফল হওয়ার পরে লিখিত পরীক্ষা কোন মাসে হবে, লিখিত পরীক্ষার পরে ভাইবা পরীক্ষা কোন মাসে শুরু হবে, একেবারে ফিক্সড একটা ক্যালেন্ডার থাকবে। এবং ওনাদের টার্গেট হলো 1.5 বছরের মধ্যে একটা বিসিএস শেষ করা। আর যদি এইটা অ্যাক্টিভ হয় 47তম বিসিএস থেকে, তাহলে আপনাদের থেকে লাকি আর কেউ হবে না। বলতে পারেন আপনারা সবচেয়ে লাকিয়েস্ট পারসনস হবেন, কারণ তাহলে খুবই সহজে একটা বিসিএস শেষ করে আসতে পারবেন এবং আপনিই বুঝতে পারবেন যে এটা যদি ভালো না হয় আবার সামনেরটাই আপনি ট্রাই করতে পারবেন। এবং যেহেতু এখন 32 বছর, একজন প্রার্থী কম করে হলেও অনার্স থেকে 32 বছর পর্যন্ত, 25-এ যদি অনার্স কমপ্লিট করে 32 পর্যন্ত 7টা বিসিএস না দিতে পারলেও অন্তত 6টা বিসিএস চোখ বন্ধ করে অনায়াসে পাবে। আশা করি কারোরই 6টা লাগবে না, ভালো করে পড়লে পড়ার মতো প্রথম বা দ্বিতীয় বিসিএস ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করা সম্ভব। মামলা না থাকলে কোনো ঝামেলা হবে না। মামলাও আবার 2 ধরনের, একটা হলো ফৌজদারি মামলা আর একটা হলো ক্রিমিনাল মামলা। তো আরেকটা হলো দেওয়ানি মামলা। ফৌজদারি মামলা হলো আপনার ক্রাইম সংক্রান্ত, অর্থাৎ মারামারি, হানাহানি বা কোনো ধরনের ঝামেলা, এই ধরনের ঝামেলা থাকলে তাহলে ঝামেলা আছে, আপনি অফ হয়ে যাবেন। আর দেওয়ানি মামলা এইটা হলো আপনার জায়গা জমি সংক্রান্ত মামলা, এই যে বাড়ির ফ্যামিলি সংক্রান্ত মামলা, পারিবারিক সমস্যা সংক্রান্ত মামলা, এগুলা দেওয়ানি মামলা। এই মামলার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে আটকাবে না। শুধুমাত্র কারো যদি ফৌজদারি মামলা থাকে, অর্থাৎ দণ্ডবিধি ভঙ্গ করার কোনো মামলা থাকে এবং ওই মামলায় ওই মামলায় দণ্ডপ্রাপ্ত হয় অথবা ওই মামলা চলমান থাকে, এরকম 2টা যে কোনো একটা থাকলে সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে। এছাড়া আর কারো ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে না। তো বিসিএস প্রিলিমিনারিটা হলো সবচেয়ে কঠিন ধাপ আমার মতে, আবার সবচেয়ে সহজও বলা যায় যদি কারো ভালো প্রিপারেশন থাকে, কারণ এখানে 200 নম্বরের প্রস্তুতি আপনি 1 বছর বসে নিচ্ছেন, আর লিখিত 900 নম্বরের প্রস্তুতির জন্য সময় পাবেন 3 থেকে 4 মাস। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রিলিমিনারি প্রস্তুতিটার সাথেই লিখিত প্রস্তুতিটা তুলে আনতে হবে এবং মোটামুটি প্রিলির পড়াগুলো এমনভাবে পড়তে হবে যাতে লিখিত পড়াগুলো ম্যাক্সিমাম ক্যাপচার হয়ে যায়। প্রিলিমিনারি পরীক্ষায় মোটামুটি 95% প্রার্থী বাদ পড়ে। লিখিত পরীক্ষায় কিন্তু যারা পরীক্ষা দেয় অন্তত 60 থেকে 70% প্রার্থী পাশ করে, ফেলের হার খুবই কম। ধরেন যদি আপনার প্রিলিমিনারি পরীক্ষা থেকে লিখিত পরীক্ষায় 10,000 প্রার্থী উত্তীর্ণ হয় লিখিত দেওয়ার জন্য, 10,000 থেকে 8,000 প্রার্থী পাশ করে যায়। কারণ কি? কারণ লিখিত পরীক্ষায় সুনির্দিষ্ট পাস মার্ক থাকে, এখানে 50% নাম্বার পেলেই পাস, কোনো সাবজেক্টে আলাদা করে পাস করা লাগে না, কোনো সাবজেক্টে 0 পাইলেও ফেল হয় না। যদি আপনার মোটের উপর 450 নাম্বার হয় 900-র মধ্যে তাহলেই আপনি পাস। তো লিখিত পরীক্ষা পাস করা অনেক ইজি, মোটামুটি যাদের বেসিক ভালো আছে তাদের জন্য। ভাইভা পরীক্ষাও আরো ইজি, ভাইভায় কাউকে ফেল করায় না। তো বাকি থাকলো কি প্রিলিমিনারি পরীক্ষা, এইটার উপরে ফোকাস করেন, এত ভালো করে প্রস্তুতি নেন যাতে এই প্রিলিটাই আপনি উত্তীর্ণ হতে পারেন। আর এবারের প্রিলি পরীক্ষা হতে যাচ্ছে অন্তত জুন বা জুলাই মাস মিনিমাম, তার থেকে পরে যেতে পারে কিন্তু আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন চলতেছে ফেব্রুয়ারি মাসের, আজকে হলো 18 তারিখ, তো ফেব্রুয়ারি মাস ধরেন বাদ দিয়েও যদি ধরি মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস, যদি জুলাইয়ে হয় তাহলে 5 মাস। 5 মাস একজন প্রার্থীর জন্য 120 বা 30 পাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট, মোর দেন এনাফ টাইম। এখনো হাতে সময় আছে, যারা একেবারেই শুরু করেননি, যারা একেবারেই কোনো কিছু বুঝতেছেন না বা কোনো কিছু করতে পারতেছেন না, তাদের জন্য এখনো আমাদের বিসিএস 100 ডেজ বুলেট লাইভ ব্যাচটা চালু আছে, ওই ব্যাচে যুক্ত হতে পারেন, অথবা আপনি নিজে বইপত্র কিনে এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারেন। এখন থেকেও যদি প্রস্তুতি শুরু করেন তাহলেও আপনার জন্য যথেষ্ট সময় আছে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। আর প্রিলিমিনারিতে একবার উত্তীর্ণ হইলে আপনি লিখিততে ফেল করার সম্ভাবনা খুবই কম।
আর ভাইবা ইউজুয়ালি কাউকে ফেল করায় না, খুব বড় বেয়াদবি বা খুব বড় কোনো ঝামেলা না করলে। আর যেহেতু প্রিলি এবং লিখিত ভাইবা 3টা ধাপ পাশ করলে চাকরি নিশ্চিত, তাই একটু শক্ত করে প্রস্তুতি নিয়েই দেখতে পারেন যে কি হয়। হলেও হতে পারে যে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে, হলেও হতে পারে যে একটা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস একটা স্ট্যাটাস ওয়ালা একটা প্রেস্টিজিয়াস জব আপনি পেয়েও যেতে পারেন। ওকে, তো প্রস্তুতি নিতে পারেন। কেমন লাগলো এই লাইভটা অবশ্যই জানাবেন। আরেকটা জিনিস, আমি তো জিরো এখনো, এমএসটি হুমায়রা যারা একেবারে জিরো, আমি তাদের কথা বলতেছি। যদি আজকে থেকে এই মুহূর্ত থেকে আপনি মনে করেন যে না আপনি বিসিএস প্রিলির জন্য প্রস্তুতি নেবেন, বা আপনি একেবারে ফ্রেশার, নতুন পাশ করে বের হয়েছেন, বা আগে কখনো পড়াশোনা করেননি, বা পড়াশোনা যা করেছেন ওইগুলা ধরতেই না, যা পড়ছেন অল্প অল্প করে আপনার মন মতো আপনি পড়ছেন, আসলে তেমন কিছু পড়েন নাই, এইগুলো সব ভুলে গিয়ে আজকে থেকে এখন থেকে শুরু করেন এবং ভালোভাবে শুরু করেন, তাহলে জুন মাসে বা জুলাই মাসে যদি পরীক্ষা হয় এই সময়ের মধ্যে প্রিলিমিনারি পাশ করার মতো পর্যাপ্ত নাম্বার পাওয়ার যথেষ্ট টাইম আছে। এখনো আপনার জন্য যথেষ্ট টাইম আছে প্রিলিমিনারি পাশ করার। শুধু আপনাকে ফোকাস থাকতে হবে, এই টাইমটা পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। আর এইটার জন্য আমাদের অলরেডি একটা ব্যাচ চালু আছে, সেটা হলো আমাদের বিসিএস বুলেট লাইভ ব্যাচ, 100 ডেজ বুলেট লাইভ ব্যাচ। অর্থাৎ 100 দিনে পুরো বিসিএস এর যে সিলেবাসটা সুন্দরভাবে কমপ্লিট করা এবং এটার উপরে পরীক্ষা নেওয়া এবং আবার ক্লাস হওয়া, আবার পরীক্ষা নেওয়া, আবার ক্লাস হওয়া, এইভাবে 100 দিন চলবে। এবং পাশাপাশি আপনাদেরকে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে আপনার পড়াশোনাটা নিয়ে এইভাবে আপনার প্রস্তুতিটা কমপ্লিট করার জন্য আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। পাশাপাশি আপনি নিজে তো বাসায় পড়বেনই। এরপরে এটা 100 দিন মানে হলো 3 মাসের একটু বেশি, হাতে আছে 5 মাসের মতো। তো তারপরে 2 মাস আপনি আবারও রিভিশন করতে পারবেন এই পুরো পড়াটা। এবার আসেন প্রাইমারিতে কি হয় এটার কথা বলি। হ্যাঁ, প্রাইমারিতে এখন থেকে, আগে ছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এই ডেজিগনেশনে জয়েনিং পোস্ট ছিল। এখন এই জয়েনিং পোস্টটা হবে প্রাইমারি স্কুলের বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে, এবং এটার গ্রেড থাকবে 12তম গ্রেড। এবং 12তম গ্রেডে চাকরি শুরু করলে মোটামুটি 4 বছর পরে এই গ্রেডটা আরো কমে আসবে, 11তম গ্রেডে আসবে। এবং প্রাইমারি স্কুলে নতুন করে কিছু পদ ক্রিয়েট করা হচ্ছে, প্রায় 9000-এর মতো সহকারী প্রধান শিক্ষক। এবং এই সহকারী প্রধান শিক্ষক পদটা হবে 11তম গ্রেডের, এবং প্রধান শিক্ষকের পদ 10ম গ্রেডে নেওয়ার জন্য প্রস্তাবনা চলতেছে। যদি এটা হয়ে যায় তাহলে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হবে সেকেন্ড ক্লাস জব, এবং এটা হবে 10ম গ্রেডে। এবং আপনার সেকেন্ড ক্লাসই 12তম গ্রেডে গিয়ে থামবে হলো প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে জয়েনিং পোস্ট, যেটা আগে ছিল 13তম গ্রেডে। একটা হলো গ্রেডের পরিবর্তন এসছে, এটা যদি সুপারিশ চূড়ান্ত হয়ে যায় তাহলে এখন থেকে 12তম গ্রেডে জয়েন করবে প্রাইমারি স্কুলে যারা শিক্ষক হিসেবে যোগদান করবে। তারা এখন থেকে আর সহকারী শিক্ষক না, তারা এখন থেকে সরাসরি শিক্ষক পদে যোগদান করবে। এবং প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যারা, তারা এখন থেকে 10ম গ্রেড পাবেন, এবং 10ম গ্রেড পেলে সেটা হবে সেকেন্ড ক্লাস জব। তো এক্ষেত্রে আপনার গেজেটের সেকেন্ড ক্লাস জব যেটা আছে ওটার মতো ফ্লেভার না হইলেও বেশ ভালো একটা ফ্লেভার এখন থেকে প্রাইমারি স্কুলে আসবে। আর প্রাইমারি স্কুলে নতুন সার্কুলার আসলে এখানে বেশ কিছু সংস্কার হবে, আর যাতে প্রশ্ন ফাঁস না হয় এইটার জন্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি কাজ করতেছে। আর আরেকটা জিনিস হলো প্রাইমারি স্কুলের 3য় ধাপ নিয়ে যে ঝামেলাটা চলমান আছে, আপনারা সবাই জানেন যে একবার ফলাফল দিয়েছে কোটার ভিত্তিতে। আগে যে 60% নারী কোটা ছিল, 20% পোষ্য কোটা ছিল, এগুলোর ভিত্তিতে। তো এখন ওইটা আসলে হাইকোর্ট বলছে অবৈধ ছিল। এটা বলার কারণে এখন ওই নিয়োগটা আটকায় গেছে। ওনারা আন্দোলন করতেছে যে ওনারা যেহেতু রেজাল্ট হয়ে গেছে, ওই রেজাল্ট অনুযায়ী ওনারা নিয়োগ চায়, আর বাকি শিক্ষার্থীরা চায় যে ওই নিয়োগটা বাতিল হয়ে যাক, নতুন করে আবার ফলাফল দিক, সেটা 93% মেধা এবং 7% কোটার ভিত্তিতে, নতুন যে কোটার বিধান সেই অনুযায়ী দেওয়া হোক। এটা নিয়ে কাজ চলতেছে, দেখা যাক কি হয়। তবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য কেউ যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন, তার জন্য চাকরি নিশ্চিত, তারপরও নিশ্চিত, কারণ সামনে এখন থেকে কোনো কোটা থাকবে না। আগের দিনে ছেলেদের জন্য প্রাইমারির চাকরি পাওয়া বিসিএস এর থেকে অনেক কঠিন ছিল, কারণ বিসিএস এর নির্দিষ্ট পাস মার্ক আছে, প্রাইমারিতে কিন্তু নির্দিষ্ট পাস মার্ক নেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার জন্য এখন তো বেস্ট অফ দ্য বেস্ট, যে কোনোভাবে যদি একটা সরকারি চাকরি পাওয়া আপনার লক্ষ্য হয়, সেক্ষেত্রে প্রাইমারিটা একটা ভালো অপশন। আর প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইলে মাত্র 4টা সাবজেক্টের প্রস্তুতি নিতে হয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আর এই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের মধ্যে আবার ইংরেজিতে কোনো সাহিত্য নাই প্রাইমারিতে। অল্প 1-2টা প্রশ্ন আসে, সেটা একেবারে সিলি ম্যাটার, বিসিএস এর মতো ওরকম অত বড় সাহিত্য আসে না। এরপর বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ আর সাহিত্য দুইটাই পড়া লাগে। আর গণিতের ক্ষেত্রে সাধারণত পাটিগণিত অংশটা থেকে বেশি প্রশ্ন হয়, বীজগণিত অংশটা মোটামুটি পারলে আলহামদুলিল্লাহ। আর সাধারণ জ্ঞান অংশে আগে ছিল 20 নম্বর, সাধারণ জ্ঞান অংশে এখন হলো মাত্র 15 নম্বর।
অর্থাৎ আগে ছিল 80 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, এখন হলো 75 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, আর সাথে 25 নম্বরের একটা ভাইবা পরীক্ষা, তাহলেই শেষ। 75 আর 25 100 নম্বরের পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি, এইরকম চাকরি শুধুমাত্র প্রাইমারিতেই সম্ভব। মেধাবীদের বাদ রেখে কোটায় শিক্ষক নিয়োগ দিয়ে প্রাইমারি শিক্ষার মান উন্নয়ন করবেন, ইহা হাস্যকর। হ্যাঁ, ওইটাই, এখন কোটায় যাতে ওনাদের নিয়োগ না হয় এইটা নিয়ে কাজ চলতেছে, এবং ওনারা আন্দোলন করতেছে, ওনারা নিয়োগটা ফেরত চায়, ওনারা শিক্ষক হইতে চায়। আপনারা কি মনে করেন ওনাদের নিয়োগটা কি আসলে কি এই কিনা? ওনাদের নিয়োগটা 4টা সাবজেক্ট পড়বেন এখন থেকে। যদি আপনি 6 মাস সময় নেন, ধরেন এখন হলো আপনার কি মাস, এখন হলো ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুন জুলাইয়ের মধ্যে আশা করি সার্কুলার পাবেন, যদি আপনার পলিটিক্যালি দেশ কোনোভাবে আনস্টেবল না হয়ে যায়। আমি যেগুলো বললাম, যারা পড়াশোনা করে এত ডিটেলস জানে না, আপনি মাঝে মাঝেই লাইভে এভাবে এক্সপ্লেইন দিলে আমরা ভীষণ উপকৃত হই। অসংখ্য ধন্যবাদ সুমি রানা। আর প্রাইমারি সার্কুলার কবে আসতে পারে? প্রাইমারি সার্কুলার জুন বা জুলাইয়ের মধ্যে আসার সম্ভাবনা প্রবল। তবে এখানে একটা বিষয় আছে, দেখেন, 3য় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আটকে আছে, একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। ওইখানে আগের যে কোটার বিধান, অর্থাৎ 60% নারী কোটা, 20% পোষ্য কোটা, 20% বিজ্ঞান কোটা, এই যে আবিজাবি কোটা যেগুলো ছিল, ওই অনুযায়ী রেজাল্ট দেওয়া হয়েছে। এখন ওইটা হাইকোর্ট বলছে এটা অবৈধ, ওইটা অবৈধ। তো হাইকোর্ট ওইটাকে অবৈধ বলার কারণে তারা এখন আন্দোলনে গেছে। গভর্নমেন্ট চাচ্ছে নতুন রেজাল্ট দিতে, আর নতুন রেজাল্ট হবে কিভাবে? নতুন রেজাল্টটা হবে 93% উন্মুক্ত এবং 7% হলো কোটা থাকবে। মুক্তিযোদ্ধা কোটা 5% এবং 2% অন্যান্য কোটা। এইটার ভিত্তিতে আবার নতুন করে ফলাফল হবে। এইটা হলো হাইকোর্টের রায়। ওকে, এইটা হলো হাইকোর্টের রায়। তো আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হয় কোনটা করা উচিত? যে ওনাদের এই পুরা নিয়োগ প্রক্রিয়াটা বাদ দিয়ে নতুন করে পরীক্ষা দেওয়া উচিত, নাকি ওনাদেরকেই নিয়োগ দিয়ে দেওয়া উচিত ওই কোটার ভিত্তিতে, আগের সিস্টেমে 60% নারী কোটা, 20% পোষ্য কোটা, ওইটার ভিত্তিতে, নাকি 93% উন্মুক্ত এবং 7% কোটা, মুক্তিযোদ্ধা পাস আর 2% অন্যান্য কোটা, এইটার ভিত্তিতে নতুন করে আবার ফলাফল হওয়া উচিত, নাকি একেবারে পুরো পরীক্ষাটাই নতুন করে হওয়া উচিত? আপনার কি মনে হয়? আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যেটা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি সবকিছু ঠিকঠাক থাকে, ভবিষ্যতে কোনো কিছু এলোমেলো না হয়, তাহলে আশা করি আবার আপনারা জুন জুলাইয়ের আগেই নতুন করে প্রাইমারির সার্কুলার পাবেন। এবং প্রাইমারি সার্কুলার পেলে যাদের প্রস্তুতি ভালো থাকবে এবার তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর প্রশ্ন ফাঁসটা আশা করি যে এবার হয়ে যাবে। আর একটা জিনিস হলো আপনার প্রাইমারি প্রথম এবং দ্বিতীয় ধাপ, এই প্রথম এবং দ্বিতীয় ধাপ নিয়ে আসলে এখন কথা বলে লাভ নেই, কারণ ওনারা জয়েন করে ফেলছেন, ওনাদের চাকরির বয়সও অনেকদিন হয়ে গেছে। সো প্রথম এবং দ্বিতীয় ধাপ নিয়ে আসলে কথাবার্তা বলে লাভ নেই, আর যে ওইটাও বাদ দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, বললে তো আসলে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 ধাপই বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া উচিত, এটা বললে তো বলাই যায়। তো আসলে মুখ দিয়ে বললেই তো আর হবে না। আর এখন থেকে আরেকটা প্রস্তাব দিয়েছে পিএসসি, সেটা হলো বিসিএস এর প্রশ্ন হবে আমাদের যে সেনাবাহিনীর প্রেস আছে, সেনাবাহিনীর প্রেসে, যাতে প্রশ্ন ফাঁস না হয়। তো যদি প্রশ্ন ফাঁসটা ঠেকানো যায়, তাহলে প্রিলি পরীক্ষাটাও হবে একেবারে ফেয়ার একটা পরীক্ষা বিসিএস এর। আর প্রাইমারিটাও দেখা যাক, প্রাইমারিটাও আশা করি ইজিলি ভালো একটাই হবে। 6531 জনকে দ্রুত নিয়োগ দেওয়া হোক। কেউ জানাও, আচ্ছা ওকে, কেউ জানাও। স্যার, যে কোনো বিষয়ে ডিগ্রি অনার্স কিংবা মাস্টার্স করলে, হ্যাঁ, যে কোনো বিষয়ে ডিগ্রি অনার্স কিংবা মাস্টার্স করলে পরীক্ষা দেওয়া যায় প্রাইমারিতে। আর বিসিএস এর ক্ষেত্রে যারা ডিগ্রি করেছেন 3 বছর মেয়াদি, তাদের 1 বছর মেয়াদি মাস্টার্স প্রয়োজন। আর যারা সরাসরি 4 বছরের অনার্স করেছেন, যেটা স্নাতক, তারা সরাসরি ওই স্নাতক বা অনার্স পাস দিয়ে বিসিএস পরীক্ষা দিতে পারবেন। স্যার, একটা প্রশ্ন, যদি প্রশ্ন ফাঁসও নাই, তাহলে বিভাগীয় কিংবা জেলা পর্যায়ে পরিচয়গুলো হয় না কেন? মানে চাকরিগুলো না, বুঝি নাই। মেধার ভিত্তিতে রেজাল্ট দিলেও যেই লাউ সেই কতই হবে, তাই 3য় ধাপের এক্সাম বাতিল করে আবার এক্সাম নেওয়া উচিত, লিখছেন হলো সাদিয়া আফরিন সোনাম। বাকিরা কি বলেন? স্যার, প্রাইমারি পরীক্ষা নাকি লিখিত হবে? না, এরকম কোনো প্রস্তাব এখনো হয় নাই। প্রাইমারি পরীক্ষা লিখিত হবে। যেই প্রিলি পরীক্ষা হয়, ওই প্রিলিটাকেই বলা হয় লিখিত পরীক্ষা। প্রাইমারিতে যে প্রিলিমিনারি পরীক্ষা, অর্থাৎ 75 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা, ওইটাকেই ওরা লিখিত পরীক্ষা বলে। 75 নম্বরের এমসিকিউ পরীক্ষা। স্যার, আপনি এত সুন্দর করে কিভাবে বোঝান, মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আচ্ছা, প্রাইমারি পরীক্ষা নাকি লিখিত হবে? না, লিখিত না, প্রাইমারি পরীক্ষা এখনো ওই আগের সিস্টেমই বলা আছে, নতুন করে কোনো সুপারিশ হয় নাই। তো আশা করি এখনো এমসিকিউ ভাবেই থাকবে, এবং সাথে 25 নম্বরের ভাইবা থাকবে। 75 নম্বরের এমসিকিউ পরীক্ষা, 25 নম্বরের ভাইবা পরীক্ষা, তারপর সরাসরি যোগদান। হ্যাঁ, আর পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানিটা আশা করি উঠে যাবে। এখন থেকে কিন্তু পাসপোর্টেও আর পুলিশ ভেরিফিকেশন থাকবে না। নন ক্যাডার চয়েস দেওয়া হয়নি, এই নতুন নিয়মের ক্ষেত্রে কি বিবেচনা করবে?
এখন নতুন নিয়মটা 47 নাকি 48 থেকে কার্যকর করবে এটা এখনো শিওর না, তবে আগামী সপ্তাহে পিএসসির নতুন যখন মিটিং হবে মোটামুটি সবার যারা সদস্য আছে পিএসসি মেম্বার তারা সবাই একমত হয়েছেন যে পিএসসির এই যে নন ক্যাডার নিয়োগ বিধিমালা 2023 এটা বাতিল করে দিবে। এটা বাতিল করে দিলে নতুন নিয়োগ বিধিমালা যদি আসে তাহলে আপনাদের 47 থেকেই সম্ভবত কার্যকর হবে, যেহেতু 100 নম্বরের ভাইবা নাম্বার এটা এখন থেকে কার্যকর হয়েছে, 100 নম্বরের ভাইবা নাম্বার এটা এখন থেকে কার্যকর হয়েছে, সে তো আশা করি এইটাও আপনাদের জন্য কার্যকর হবে নন ক্যাডারের সিস্টেমটাও। আর সেনাবাহিনীতে মিলিটারি ইঞ্জিনিয়ারিং এও তো প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠছে, তো এখন প্রশ্ন ফাঁস তো আসলে আশা করি হবে না পিএসসিতে। আর প্রশ্ন ফাঁস হয়েছে আগের দিনে বললেও সবাই যে হাতে হাতে প্রশ্ন পেয়েছে ব্যাপারটা এরকমও না, কেউ কেউ টাকা দিয়ে কিনেছে, সেটা খুবই স্বল্প মাত্রায় 2-4 জন 5-10 জন এরকম হতে পারে, কিন্তু সামনে আশা করি এই জিনিসটাও চলে আসবে। আর সরকারি সব চাকরিতেই পুলিশ ভেরিফিকেশনটা এখন ইজি করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে, আশা করি সামনে এটা হয়ে যাবে যে পুলিশ ভেরিফিকেশন শুধুমাত্র যদি কারো মামলা থাকে তারা ঝামেলায় পড়তে পারে, এছাড়া বাকি কারো কোনো ঝামেলা নেই। তবে সেই মামলাটাও আবার 2 ধরনের মামলা, একটা হলো ফৌজদারি, একটা হলো দেওয়ানি মামলা। ফৌজদারি মামলা হলো আপনার ক্রিমিনাল কোনো রেকর্ড থাকলে, অর্থাৎ কোনো দণ্ডবিধি ভঙ্গ করলে, কাউকে মারলে, কাউকে ধরলে বা এই ধরনের যেগুলো আছে এইটাকে বলা হয় ফৌজদারি মামলা। এই মামলা থাকলে ঝামেলা হবে। অন্যথায় দেওয়ানি মামলা যেটা আছে জায়গা জমি সংক্রান্ত বা পারিবারিক বিষয় সংক্রান্ত যে মামলা, এই মামলা নিয়ে কোনো ঝামেলা এখন থেকে আর সরকারি চাকরিতে আশা করি হবে না। আপনাদের কি কোনো প্রাইমারির কোর্স চলছে? হ্যাঁ, প্রাইমারির আমাদের কোর্স চলমান আছে। প্রাইমারিতে 90টা ক্লাস নিয়ে একটা কোর্স চলমান আছে, প্রাইমারি অ্যাডভান্স কেয়ার লাইভ ব্যাচ, এবং এনটিআরসি বা শিক্ষক নিবন্ধনের জন্য এনটিআরসি অ্যাডভান্স কেয়ার লাইভ ব্যাচ এটা চালু আছে। প্রত্যেকটারই বোধহয় 14টা করে ব্যাচ হয়ে গেছে, এটা সম্ভবত 15 নাম্বার ব্যাচ চলে, আমি ঢুকে দেখা হয় নাই। তো এই ব্যাচগুলোতে অ্যাডভান্স ভর্তি চলছে। যারা আগে থেকে প্রাইমারি, নিবন্ধন অথবা বিসিএস তিনটা যে কোনোটার প্রস্তুতি আগে থেকে নিতে চান, এর বাইরে 11 থেকে 20তম গ্রেডের জন্য যদি মন্ত্রণালয় ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি আলাদা করে নিতে চান, প্রত্যেকটার জন্য আমাদের কোর্স চলমান আছে। আপনারা চাইলে আমাদের সাথে এখন থেকে যুক্ত হয়ে যেতে পারেন, অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকেন, তাহলে আপনার জন্য সামনে প্রেশার কম হবে এবং চাকরি পাওয়াটা অনেক ইজি হবে। স্যার বিসিএস লিখিত পরীক্ষার একটা সাজেশন ভিত্তিক লাইভ ক্লাস নিয়েন, অবশ্যই ইনশাল্লাহ যদি ঢাকায় যাই তাহলে একটা লাইভ হবে। স্যার এখন থেকে বিসিএস এর জন্য কত ঘন্টা পড়লে টেকা সম্ভব? আমি শুধু বলবো আপনার খাওয়া, আপনার ঘুম এবং আপনার প্রয়োজনীয় কাজকর্ম বাদে বাকি সময়টুকু যদি টেবিলে দিতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি পাশ করবেন। তবে অবশ্যই একটু কৌশলী হতে হবে, সেটা হলো যেই পড়াগুলো পড়ছেন পড়াগুলো বারবার রিভিশন দিবেন এবং যা পড়ছেন সেটার উপরে পরীক্ষা দিয়ে দিয়ে যাচাই করবেন যে আপনার প্রস্তুতি ঠিকভাবে আগাচ্ছে কিনা। ব্যাস এইটুকু কাজ করলেই আপনার প্রিলিমিনারি উতরানো সম্ভব। আর আরেকটা জিনিস হলো বিসিএস যারা পরীক্ষা দিবেন কিন্তু বিসিএস এর বিগত প্রশ্ন পড়েন নাই, আমি বলবো তারা এখনো বিসিএস এর প্রস্তুতি শুরু করেন নাই। অবশ্যই অবশ্যই বিসিএস এর বিগত প্রশ্ন এবং বিসিএস এর সিলেবাস দুইটা ভালোভাবে কমপ্লিট করে তারপরে আপনি পড়ায় মনোনিবেশ করেন, তাহলে আপনি অনেক বেশি ভালো ফলাফল পাবেন। এবং পড়াটা একবারে না পড়ে বারবার পড়ার চেষ্টা করেন, অর্থাৎ খুব দ্রুত পড়ে যান, আবারও শুরু থেকে শুরু করে খুব দ্রুত পড়ে যান। একটা পৃষ্ঠা অনেক সময় নিয়ে না পড়ে অনেকগুলো পৃষ্ঠা একবারে পড়ে ফেলেন, আবার শুরু থেকে অনেকগুলো পৃষ্ঠা একবারে পড়ে ফেলেন। স্যার প্রাইমারি কোর্সে ভর্তি ফি কত টাকা? প্রাইমারি কোর্সে ভর্তি ফি মোস্ট প্রবাবলি কত টাকা যেন আপনারা নক দিয়ে রাখেন, যারা ভর্তি হতে চান বা কোনো তথ্য জানতে চান তারা নক দিয়ে রাখেন, আমাদের যে বিদ্যাবাড়ির টিম আছে ওনারা এটার উপরে রিপ্লাই দিয়ে দেবে। পরীক্ষা কবে হবে এনটিআরসি এর? পরীক্ষা সার্কুলার হলে তারপরে পরীক্ষা হবে, সার্কুলার এখনো হয় নাই। তবে আশা করি এইটা এই যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান আছে, 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবার ফলাফল অনেক দেরি আছে, কিন্তু এই ভাইবা চলাকালীন সময় পিএসসি টার্গেট নতুন সার্কুলার দেওয়া 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। 19তম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন সার্কুলার হয়তো বা আপনারা আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে পেয়ে যেতে পারেন, কারণ মার্চ মাস হলো রোজার মাস, রোজার মাসের সার্কুলার নিয়ে ওনারা কাজ করবে না। এপ্রিলের মধ্যে হয়তো বা, এখন আপাতত শূন্য পদ বা ফাঁকা পদের, হ্যাঁ প্রাইমারির ভর্তি 3000 আসাদুজ্জামান নূর লিখে দিয়েছেন, তো আপনার এখন ওনারা ফাঁকা পদের তথ্য সংগ্রহ করতেছে। ফাঁকা পদের তথ্য সংগ্রহ কমপ্লিট হলে তারপরে ওনারা নতুন করে আবার সার্কুলার দিবে। আর এদিকে ভাইবার প্রায় একটা ধাপ শেষ, অর্থাৎ স্কুল পর্যায়ে যেটা সহকারী শিক্ষক এবং সহকারী মৌলভী, এই দুইটার স্কুল পর্যায়ের যে ভাইভাটা, এই ভাইভাটা প্রায় শেষ পর্যায়ে। এই ভাইভাটা শেষ হয়ে গেলে কলেজ পর্যায়ে ভাইভা শুরু হলে তাহলে অল্প কয়েকজনের ভাইভা বাকি থাকবে। বিসিএস এর কোর্স ফি কত? বিসিএস এর কোর্স ফি বোধহয় এখন 4000 বা 4.5,
আমি ঠিক বলতে পারতেছি না, আপনারা কমেন্ট করে রাখেন, বিদ্যাবাড়ির টিম আপনাদের এগুলো ফি বা এই সংক্রান্ত বিষয়গুলো বলে দেবে। আমি জাস্ট বলতে আসছি আপনাদের সাথে যে কথাটা, সেটা হলো যে আসলে বিসিএস প্রাইমারি এবং নিবন্ধনে কোনটায় কি ধরনের পরিবর্তন হলো, কি হলো, এইটা আপনাদের ডাইজেস্ট বইটি কিভাবে পাবো, ওনারা রিপ্লাই দিয়ে দেবে। যারা যেটা জানতে চান জাস্ট আপনারা প্রশ্ন করে রাখেন যে এটার কোর্স ফি কত বা ওইটার কোর্স ফি কত, ওনারা ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিবে। আপনাদের এখন পর্যন্ত অফিস টাইম শুরু হয় না, আমি ঘুম থেকে উঠেই বসে গেছি আপনাদের সামনে। বিসিএস এর কোর্স ফি 4050 টাকা। অসংখ্য ধন্যবাদ মিস আয়েশা সিদ্দিকা, উনি রিপ্লাই দিয়ে দিয়েছেন। বিসিএস এর কোর্স ফি হলো 4050 টাকা। 100 দিন আমাদের সাথে প্রস্তুতি নেবেন। 100 দিনে বিসিএস এর টোটাল 130টা ক্লাস। এটা 130টা ক্লাসকে একবারে নেওয়া হবে, অর্থাৎ 65টা ক্লাস, ডাবল ক্লাস, মেগা ক্লাস, যেগুলো 3 ঘন্টা ব্যাপী। এবং এই ক্লাসগুলোর মধ্যে পুরো ডিটেইলস পড়ানো হয়, তবে সেটা একেবারে বাছাই করা গুরুত্বপূর্ণ টপিকগুলো। পাশাপাশি যা পড়ছেন তার উপর প্রতিদিন পরীক্ষা নেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসের শেষে পরীক্ষা দিয়ে আবার নেক্সট ক্লাস আপনাকে দেওয়া হয়, এবং পরীক্ষা থেকে আপনার মানে ক্লাস থেকে যে টপিকগুলো পড়ানো হয় এইটার উপর যে ভিডিওটা, এই ভিডিওটাও আবার আপনাদেরকে আপলোড দিয়ে দেওয়া হয়, এবং আজীবন আপনার কাছেই ওই ভিডিওগুলো থাকবে। তো প্রাইমারিতে কি রিটেন অ্যাড হবে? না, প্রাইমারিতে এখনো রিটেন অ্যাড হওয়ার কোনো কথাবার্তা বলা হয় নাই। আর সময় অপচয় রোধ করলে পড়াশোনায় মনোনিবেশ করতে পারলে 47তম বিসিএস প্রিডি পাস করা সম্ভব ইনশাল্লাহ। হ্যাঁ, প্রাইমারি ভর্তিতে ডিসকাউন্ট আছে কি, ওনারা রিপ্লাই দিবে। আপনাদের যত প্রশ্ন আছে একটু কমেন্টে কাইন্ডলি যদি আপনারা করে রাখেন। 47 প্রিলি ডেট কবে? বিসিএস 47তম প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী জুন অথবা জুলাই 2025। জুন অথবা জুলাই 2025, মানে এখনো আপনার হাতে আছে 4 থেকে 5 মাস সময়। 4 থেকে 5 মাস মানে 5 মাসে 5 30 150 দিন, 150 দিন। 150 দিনের মধ্যে বিদ্যাবাড়ির সাথে 100 দিন ক্লাস করবেন, পড়াশোনা করবেন, পরীক্ষা দিবেন, প্রস্তুতি নেবেন। নেওয়ার পরে বাকি 50 দিন আপনি বাসায় আবার ওই পড়াগুলোই রিভিশন দিবেন এবং বাসায় লেকচার শিট নিয়ে পড়বেন। বিসিএস এ কি গণিত বাদ দেওয়া হবে? না, 47তম বিসিএস এ গণিত বাদ দেওয়া হবে না। এটা কেবলমাত্র একটা সুপারিশ, দেরি আছে এখনো। প্রাইমারি সার্কুলার কবে দিবে? প্রাইমারি সার্কুলার বললামই যে তৃতীয় ধাপ নিয়ে যে জটিলতা আছে, জটিলতা শেষ হয়ে গেলেই নতুন সার্কুলার পেয়ে যাবেন। এইটা খুব সম্ভবত আগামী জুন জুলাইয়ের মধ্যে আপনারা নতুন সার্কুলার পেয়ে যাবেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ বিগত সালের প্রশ্ন পড়লে কত পার্সেন্ট কমন পড়ে? অন্তত 15 থেকে 20% প্রশ্ন বিগত সাল থেকে আশা করি কমন পাবেন। সব ক্লাসে কি জুম অ্যাপসের মাধ্যমে হয়? জেরিন জাহান, হ্যাঁ, আমাদের সকল ক্লাসই জুম অ্যাপসের মাধ্যমে হয়। কোনো ক্লাস ফেসবুক লাইভ বা অন্য কোনো ইসে নেই, এবং কোনো ক্লাস আপনাদেরকে কোনো রেকর্ডেড দেওয়া হবে না, বরঞ্চ সকল ক্লাস লাইভ হবে জুম লাইভে। আর আপনার কোনো ক্লাস যেগুলো আপনার যদি কেউ রেকর্ড কোর্স করতে চান সেটার কোর্স ফি আরো কম, রেকর্ড কোর্সও আমাদের রয়েছে। এছাড়া 48তম বিসিএস এর কোর্স ফি কত? আপনি জাস্ট কমেন্ট করে রাখেন যারা এগুলো কোর্স ফিটি জানতে চাচ্ছেন। আমি আসলে আপডেটেড না, আমি একটু ব্যাকডেট হয়ে গেছি, আমি তথ্যগুলো জানতে পারি নাই। সো এইটার ব্যাপারে আমাদের যে টিম আছে, টিম আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে যে কোনটার কোর্স ফি কত বা কোনটা সম্পর্কে যা জানতে চাচ্ছেন। আমাদের প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটা রয়েছে বাজারে, নিবন্ধন ডাইজেস্ট প্লাস বইটা রয়েছে, এবং বিসিএস এর ডাইজেস্ট প্লাস বইটা সাম্প্রতিক বাজারে ছাড়া হলো। সবকটা বই মোটামুটি সবাই ভালো বলেছেন। আপনারা যারা ওই বইটা নিয়েছেন কেমন লাগছে? 3টা বই কিন্তু যথেষ্ট ভালো। 3টা ইসের জন্য, একটা হলো প্রাইমারির জন্য, একটা হলো নিবন্ধনের জন্য, একটা হলো বিসিএস এর জন্য। রেকর্ড কোর্স ফি কত? এটাও আপনি কোনটার রেকর্ড, বিসিএস এর নাকি প্রাইমারির নাকি নিবন্ধনের, এইটাও আপনি জাস্ট কমেন্ট করে রাখেন যে এইটার কোর্স ফি কত রেকর্ডের ক্ষেত্রে। এরকম যেগুলো আছে সেখানে আপনি কমেন্ট করলে আমাদের টিম আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে, বিদ্যাবাড়ির টিম। আর আরেকটা ব্যাপার হলো ফোন নাম্বার যেটা আছে 09633344400, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, রমজান মাসের একটা রুটিন বলে দিন স্যার দয়া করে। হ্যাঁ, এইটা খুবই খুবই ভাইটাল একটা কথা। সামনে রোজার মাস আসতেছে, মার্চ মাস থেকে রোজা। তো রোজার মাসে জাস্ট একটা কথাই মাথায় রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করবেন। 9টায় উঠেন, 7টায় উঠেন, 8টায় উঠেন, যে সময় উঠেন, উঠে শুরু করবেন। ঘুম থেকে উঠে শুরু করলে একটানা গোসলের আগ পর্যন্ত, গোসল এবং জোহরের নামাজ এর আগ পর্যন্ত মাঝখানের টাইমটা সবচেয়ে ভাইটাল টাইম। এই টাইমটা যারা কাজে লাগাতে পারবে। বিসিএস এর রেকর্ড ফি কত? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা কমেন্ট করবেন এই কোর্স ফি বা অন্যান্য বিষয় নিয়ে, যার যার কমেন্ট শেষে করে দেন, তাহলে ওনাকে আলাদা করে রিপ্লাই দিয়ে দিবে কমেন্ট টিম। ওনারা এখনো অফিস শুরু করেনি, অফিস শুরু হয়ে যাবে একটু পরে 11টার দিকে, তখন থেকে আশা করি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো আমি যেটা বলছিলাম যে রুটিনটা কেমন হওয়া দরকার, সামনে রোজার মাস আসতেছে, এইখানের রুটিনটা রমজানে সবচেয়ে ভাইটাল টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। 8টা থেকে 1টা পর্যন্ত মানে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, অর্থাৎ এখানে প্রায় 8টা থেকে 9টা পর্যন্ত। 9টায় হলো 1 ঘন্টা, 10টায় 2 ঘন্টা, 11টায় 3 ঘন্টা, 12টায় 4 ঘন্টা, 1টায় হলো
5 ঘন্টা। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠে এক ধাক্কায় যদি 5 ঘন্টা পড়ে ফেলতে পারেন, তাহলে আপনার পড়া কই উঠে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর এরপরে 1টা থেকে ধরেন 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত যদি কেউ ব্রেক নিতে চান, গোসল, এরপরে নামাজ, এরপরে একটু রেস্ট, এইগুলোর পরে আবার পড়া শুরু করতে পারেন। যাদের খুব বেশি বিরতির দরকার হবে না, 1 ঘন্টায় গোসল নামাজ হয়ে যাবে, তারা 1 ঘন্টায় গোসল নামাজ করে যদি একটু রেস্ট নিতে চান নিতে পারেন, আর না নিলে একবারে আবার বসতে পারেন টেবিলে। একবারে টেবিলে বসলে এখানে আপনি 2টায় বসতে পারলে 2টা থেকে 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত 3 ঘন্টা, 2টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টা। আর যাদের আপুদের কাজকর্ম থাকে বা যাদের সংসারী বা অন্যান্য বিষয় আছে, তারা 2টায় তো চাইলেই ফিরতে পারবেন না। নামাজ গোসলের পাশাপাশি রান্নার প্রয়োজনীয় আয়োজন করে 3টার দিকে এসে আবার বসতে পারেন, 1 ঘন্টা পড়তে পারেন, এরপর গিয়ে ইফতারি বানাইতে পারেন। আর যাদের খুব বেশি ব্যস্ততা আছে তারা চেষ্টা করবেন 1টা থেকে 2টার মধ্যে নামাজ গোসল শেষ করে 2টা থেকে 3টা অথবা 2টা থেকে 4টা এই সময়টুকু টেবিলে দিয়ে তারপরে আবার ইফতারির জন্য গেলেন, ইফতারি তৈরি করার জন্য। আর যাদের কোনো ধরনের প্রেশার নাই, তারা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেলে 2টা থেকেই চেষ্টা করবেন টেবিলে আসার। কারণ রোজার দিনে হয় কি, একবার শুয়ে গেলে আর উঠতে ইচ্ছে করে না, আর শেষের দিকে শেষ বেলায় আসলে শরীরে শক্তিও থাকে না। হ্যাঁ, তো এই জন্য ওই সময় টেবিলে যত বেশি একবারে থাকতে পারেন ততই লাভ হবে। টেবিলে একবারে শেষ করে যাইতে পারলে, অর্থাৎ 2টা থেকে আবার যদি টেবিলে বসেন 2টা থেকে 4টা বা 5টা পর্যন্ত, ওই স্লটে হয় 3 ঘন্টা, আর প্রথম স্লটে হয় 5 ঘন্টা। এই 5 আর 3 8 ঘন্টা। 8 ঘন্টার পরে সন্ধ্যার পরে যদি আবার আপনি তারাবি টারাবি পড়ে এসে ভাল লাগে, তাহলে আপনি টেবিলে বই নিয়ে বসতে পারেন, আর না চাইলে নাই। এটাই সবচেয়ে বেস্ট অপশন। যদি পসিবল হয় যে আপনার নামাজের আগে কখন, ইফতার করার পরে তারাবির নামাজের আগে মাঝখানের স্লটের যে গ্যাপ আছে ওই গ্যাপটা কাজে লাগাতে পারেন। ওইখানে প্রায় 1 ঘন্টার মতো একটা স্লট থাকে, ওই স্লটটা কাজে লাগাতে পারেন এবং তারাবির পরে এসে খেয়ে ঘুমানোর আগে মাঝখানে আর 1 ঘন্টা স্লট কাজে লাগাতে পারেন। তাহলে এই 2 ঘন্টা এবং দিনের 8 ঘন্টা, এই মিলে হয় 10 ঘন্টা। কিন্তু যারা চাকরিজীবী তারা তো এই সময়গুলো পাবেন না। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে একটা কথাই শুধু বলবো, যারা চাকরিজীবী, যারা সংসারী করেন বা যারা অন্যান্য জিনিস করেন, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো। সেই কথাটা হলো যে আপনারা যখনই সময় পাবেন তখনই পড়বেন, যখনই সময় পাবেন তখনই পড়বেন। এই যখনই সময়টা কখন? কোরআন পড়তে হবে তো হ্যাঁ, কোরআন পড়বেন হলো সেহরির পরে পড়তে পারেন, অথবা ফজর নামাজের পরে এসে কোরআন শরীফ পড়ে ঘুমিয়ে যেতে পারেন। 1 ঘন্টা কোরআন শরীফ পড়লে 1 পারা হয়ে যায়। তো যখনই সময় পাবেন তখনই পড়বেন। 2 শ্রেণীর লোকজন রোজার মাসে যখনই সময় পাবেন তখনই পড়বেন। কারা কারা? 1 শ্রেণী হলো আপনারা যারা চাকরিজীবী আছেন, 2য় শ্রেণী আপনারা যারা আপুরা সংসারই করেন, মানে ঘর সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, ওনারা যখনই সময় পাবেন তখনই পড়বেন। ব্যাপারটা কেমন আমি বুঝাই বলি। আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে টুপ করে উঠলেন, উঠে ভাবলেন যে বাচ্চা এখনো ঘুম থেকে উঠে নাই, আমি 20 মিনিট পড়ে নিই। বই নিয়ে বসলেন, 20 মিনিট পড়া হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে, আপনি উঠতেছেন না, বাচ্চাও উঠতেছে না। বাচ্চা উঠলে তখন উঠে যান, সেই পর্যন্ত আধা ঘন্টা হয়ে গেল। আবার ধরেন আপনি রান্না করতে যাবেন, রান্না করতে যাওয়ার আগে একটা বাজার আনতে গেল, ওই বাজারটা নিয়ে এখনো আসে নাই বাসার লোকজন, তো বাজার নিয়ে আসতে ওয়েট করতেছেন, এই ফাঁকে বই খুললেন, 20 মিনিট পড়া হয়ে গেল। আপনি আবার ধরেন ওই যে ইফতার তৈরি করা শেষ, হাতে সময় আছে আধা ঘন্টা, আবার বই নিয়ে বসলেন, আধা ঘন্টা পড়ে ফেললেন। এইভাবে যদি পড়েন তাহলে দেখবেন যে আপনি দিনের মধ্যে অন্তত 5-6 ঘন্টা কাভার করে ফেলতে পারবেন। মানে বলে না একটা প্রবাদ আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো ওইটার মতোই এই বিন্দু বিন্দু আপনার ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, মানে হলো আপনার সময়টা হলো এরকম ছোট ছোট বালুকণা। যখন আপনি এতটুকু সময় টেবিলে দিয়ে দিয়ে এটা জমা করবেন, এই এতটুকু সময় এক সময় জমে দেখবেন দিন শেষে এইটা 4-5 ঘন্টায় দাঁড়িয়েছে। এটা ভাববেন না যে আমি একবারে ফ্রি হয়ে একবারে উল্টায় ফেলবো, এইটা না। হ্যাঁ, আপনি জাস্ট যেটা করবেন সেটা হলো যতটুকু সময় পাচ্ছেন টুপ করে বইটা নিয়ে টেবিলে বসলেন, এবং চেষ্টা করবেন সবসময় টেবিলে এসে পড়ার জন্য। যারা অফিসে বা যারা ইসে থাকেন, ওনাদের ক্ষেত্রে যতটুকু সময় পান চেষ্টা করবেন টেবিলে পড়ার জন্য। যদি এটা পসিবল না হয় তাহলে নাম্বার 2, দ্বিতীয় অপশন হিসেবে যেটা আপনি করতে পারেন সেটা হলো আপনি এরকম ফ্ল্যাশ কার্ড বানাইতে পারেন। এই যে একটা কাগজ ছিঁড়ে কাগজগুলোকে এরকম ছোট ছোট টুকরা করবেন, টুকরা করে ধরেন এইখানে আপনি 10টা শব্দ লিখলেন, 10টা সিনোনিম অ্যান্টোনিম লিখতে পারেন, 10টা ইডিয়ম ফ্রেজ লিখতে পারেন, 10টা সমার্থক শব্দ লিখতে পারেন। এখানে আপনি একটা রুলস লিখতে পারেন বা 5টা রুলস লিখতে পারেন। লিখে এইটা সাথে নিয়ে ঘুরবেন। ধরেন আপনি টেবিলে এসে পড়তে পারবেন না, তখন আমি কি এটা যেটা বলতেছি এটা প্রো লেভেলের, আল্ট্রা অ্যাডভান্স মানে হলো আপনি যখন রান্না করতেছেন, ইফতার বানাচ্ছেন, ওটার মধ্যে ধরেন আপনি পাতিলের সামনে থাকা লাগবে কিন্তু দূরে যেতে পারবেন না, বাট পাতিলের সামনে সারাদিন তাকায় থাকারও কাজ না।
এরকম সিচুয়েশনে আপনি জাস্ট ওইটা যদি আপনার রান্নাঘরের পাশে এই যে দেয়াল টেয়াল বা এরকম কোথাও এক জায়গায় টানাই রাখতে পারেন, তো এই দেয়ালে টানাই রাখলে আপনার এরকম টানানো থাকলো, এইখানে একবার তাকায় তাকায় পরে নিলেন, ব্যাস, তাহলে আপনার কাজ শেষ। এখানে তাকাই পরে নিলেন অল্প অল্প করে, তাহলেও পড়া আগাবে। আবার যদি যারা চাকরিজীবী আছেন, পকেটে রাখেন বাসের মধ্যে বা অফিসে বসে, কারণ অনেকের ক্ষেত্রে হয় কি, আমাদের দেশ তো কুটনামির দেশ, অফিসে আপনি যদি বই নিয়ে যান, একজন আরেকজনকে খোঁচা দিবে, এই অমুক তো বই নিয়ে আসছে, পারলে গিয়ে বসের কাছে নালিশ দিয়ে দেবে, দেখা গেলো চাকরি নিয়ে টানাটানি। তো এইসব ক্ষেত্রে আপনি বই না নিয়ে আপনার জাস্ট এই ফ্ল্যাশ কার্ড গুলো নিয়ে যাবেন, একটা কাগজ, ছোট কিছুই না, আপনি জাস্ট বের করে আপনার টেবিলের সামনে রেখে দিতে পারেন, ওইটার দিকে তাকায় পড়ে নিলেন। হ্যাঁ, এইটার মধ্যে যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি প্রতিদিন অন্তত এইটা দিয়ে, যেগুলো মুখস্থ আইটেম আছে, মুখস্থ আইটেম বলতে আমাদের কারক, সমাস, সন্ধি, এরপরে হলো সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এরপরে হলো ইংরেজিতে সিনোনিম, অ্যান্টোনিম, অনওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই ধরনের জিনিসগুলো প্রতিদিন যদি আপনি 20টা করেও নিয়ে যান, 20টা করে নিয়ে গেলে এই 20টা আপনি যখন দেখবেন, তখন আপনি দেখবেন যে আপনার এই 20টা মুখস্থ হয়ে গেছে। এরকম যদি 3টা ফ্ল্যাশ কার্ড নিয়ে যান, 3 20 60, যদি 5টা নিয়ে যান, 5 20 100, 100টা নিয়ে গেলে আপনি জাস্ট 100টা মুখস্থ করে ফেললেন একদিনে। 100টা মুখস্থ করলে বইতে থাকে কত? আরেকটা জিনিস, সেটা হলো যদি এর থেকেও কোনো ঝামেলা হয়, তাহলে আপনারা হেডফোন লাগিয়ে আপনি নিজেই নিজের পড়া রেকর্ড করতে পারেন। ক্লাস শুনবেন না, ক্লাস চেষ্টা করবেন টেবিলে বসেই দেখার। ক্লাসের রেকর্ড আসলে ওইভাবে শুনে খুব বেশি লাভ হয় না যদি খাতা কলম না থাকে। আপনি নিজে রেকর্ড করবেন, যখন আপনি পড়তেছেন জোরে জোরে পড়ে রেকর্ড করে নেবেন, ওই রেকর্ডটা আপনি ছেড়ে রাখবেন। আমরা অনেক সময় হয় না, গান শুনতে শুনতে গান মুখস্থ হয়ে যায়, ওরকমই পড়া শুনতে শুনতে পড়া মুখস্থ হয়ে যাবে। তো আপনি ক্লাসও শুনতে পারেন, তবে আপনি যদি পড়ে টার্গেট ওয়াইজ যেটা আপনার মুখস্থ করা দরকার, কারণ পুরো ক্লাসটা তো আপনার বারবার শোনার দরকার নেই। ধরেন আপনার 10টা ইডিয়ম আছে যেটা মুখস্থ হচ্ছে না, বা 10টা গ্রুপ ভার্ব আছে যেটা বারবার প্যাচ লেগে যায়, ওইটা আপনি পড়ে পড়ে রেকর্ড করলেন। রেকর্ড করে সেই রেকর্ডিংটা আপনার কি বলে, আপনার যে রান্নাঘরে রেকর্ডটা চালাই রেখে আপনি কাজ করতে লাগলেন, যদি আপনার হাতও ব্যস্ত থাকে। সেই ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন, আপনি অফিস বসে ওই রেকর্ডটা চালায় কানে একটা হেডফোন দিয়ে রাখলেন, একটা হেডফোনে এক কানে শুনলেন, বাকি কানে অন্য কাজ শুনলেন, এভাবে আপনি চালিয়ে যেতে পারেন। মানে জাস্ট ব্যাপারটা হলো থামা যাবে না, আপনি সামনের দিকে চলতে থাকবেন। সেটা হলো আপনি চলার ক্ষেত্রে কখনো থেমে যাওয়ার মতো সিচুয়েশন আসলে, তখনও আপনি যদি দৌড়াইতে না পারেন হেঁটে যাবেন, হেঁটে না গেলে তখন আপনি হামাগুড়ি দিয়ে যাবেন, কিন্তু সামনে আগাতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার সামনে আগানো বন্ধ না হচ্ছে, হতাশ হওয়ার কিছু নাই, অবশ্যই আপনাকে দিয়ে ভালো কিছু হবে, হতাশ হবেন না। আরেকটা জিনিস, জিকে ক্লাস বেশ কাজ হয় স্যার পড়ার থেকে। হ্যাঁ, ক্লাসগুলো পড়ার থেকে অনেক বেশি কাজে দিবে, এটাই স্বাভাবিক, কারণ বই পড়লে আমাদের যত বেশি ব্রেনে ঢুকে, তার থেকে বেশি আরেকজনের কাছ থেকে শুনলে ব্রেনে ঢুকে বেশি। এই জন্য আমরা বলি যে যারা একা একা প্রস্তুতি নিচ্ছেন বা কুল কিনারা করতে পারতেছেন না, তারা অন্তত একবার বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে দেখতে পারেন যে কেমন চলছে। আমাদের এখানে এনটিআরসি প্রাইমারি, এরপরে হলো আপনার বিসিএস, এরপরে হলো 11 থেকে 20তম গ্রেড, এগুলো প্রত্যেকটারই অ্যাডভান্স ব্যাচগুলো চালু আছে, অ্যাডভান্স কেয়ার ব্যাচ। দৈনিক 4টা সাবজেক্ট পড়ার দরকার নেই, 2টা সাবজেক্ট দৈনিক রাখেন, একটা হলো ইংরেজি, একটা হলো গণিত। এই 2টা সাবজেক্টকে ডেইলি রাখেন, আর বাকি সাবজেক্টগুলো একটা একটা ধরে ফিনিশ করে দেন। আর যদি তা না পারেন, একটা একটা অধ্যায় ফিনিশ করে দেন। মানে যে কোনো একটা সিস্টেমেটিক্যালি আপনাকে আগাতে হবে। সিস্টেমেটিক ওয়েতে হলো যেদিন যেটা ধরবেন ওইটা শেষ করে উঠতে হবে। এখন যদি আপনি ধরেন পড়তেছেন এখান থেকে একটু ওখান থেকে একটু, কোনোটাই শেষ হচ্ছে না, আপনি আসলে কনফিডেন্স পাবেন না যে আপনি কি শেষ করছেন আর কি শেষ করেননি। তা আপনাকে আসলে ধরে ধরে শেষ করতে হবে যে আমি এইটার ওই অধ্যায়গুলো পারি, এই বইটার অমুক অর্ধেক শেষ, ওই বইটার এই এতটুকু বাকি আছে। আপনি যদি জানেনই না যে আপনি কতটুকু পড়েছেন আর কতটুকু বাকি আছে, তাহলে কিন্তু আপনার হতাশ লাগবে যে আরে পড়া তো আগাচ্ছে না। এই জন্য আপনি এগিয়ে যেতে থাকেন, আর বাকি আল্লাহ ভরসা, তকদিরে যা আছে তাই হবে। আপনার তকদিরে যদি থাকে, তাহলে আপনি নিশ্চিত আপনাকে দিয়ে সেই কাজ করাই নেওয়া হবে। কিভাবে করাই নেওয়া হবে সেটা আপনি জানবেন না, দেখবেন হয়ে গেছে। অনেক সময় হয় না, যখন যেই জিনিসটা আমাদের পাওয়ার থাকে ওই জিনিসটা আমাদের হয়ে যায়, কিন্তু কিভাবে হলো এটা আমার কাছেও স্বপ্নের মতো বা কল্পনার মতো। এরকমই হবে যে আপনি চাকরিটা পেয়ে গেছেন, কিন্তু কেন পেয়ে গেলেন বা কিভাবে পেয়ে গেলেন, এটা আপনার কাছে এই স্বপ্নের মতো মনে হবে। অর্থাৎ আপনি যে এতগুলো কাজ করে ফেলছেন, এত বই পড়ে ফেলছেন, এটা আপনিও বিশ্বাস করতে পারবেন না মাঝে মাঝে। আর যখন যেই জিনিসটা মানুষের পাওয়ার হয়, তখন সবকিছু তার ফেভারে থাকে। সময়, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বইপত্র, মেধা, মাথা, পরিবেশ পরিস্থিতি, সবকিছুই আপনার অনুকূলে কাজ করবে যদি আপনার পাওয়ার মতো হয়। তা আপনি যদি দেখেন সবকিছু অনুকূলে চলতেছে, তাহলে ওকে। আর যদি অনুকূলে না থাকে, তাহলে আপনি অনুকূল বানায় নেবেন, তাহলেই ওকে।
তো সবার জন্য শুভকামনা, অবশ্যই ভালো কিছু হবে। প্রাইমারির ভর্তি ফি কত? সুমি সরকার, হ্যাঁ, যাদের ভর্তি ফি নিয়ে কোনো কথা আছে তারা জাস্ট কমেন্ট করে রাখেন যে কোন কোর্সের ভর্তি ফি আপনি জানতে চাচ্ছেন, প্রাইমারি, বিসিএস, ব্যাংক, নিবন্ধন অথবা 11 থেকে 20তম গ্রেড। কমেন্টে যদি আপনি লিখে রাখেন তাহলে ওনারা রিপ্লাই দিয়ে দিবে যে আপনার কোনটার ভর্তি ফি কত, এটা নিয়ে ওনারা বলে দিবে। আমি আসলে এক্স্যাক্টলি ভর্তি ফি বা এই রিলেটেড কাজগুলো অনেকদিন যুক্ত না থাকার কারণে আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, এই 3টা ছিল প্রধান। তো চাকরি প্রার্থীদের এই মুহূর্তে করণীয় কি কি সেটা আশা করি বুঝতে পারছেন। এইভাবে আগাতে থাকেন, অবশ্যই ভালো কিছু হবে। আর কেমন লাগলো এই লাইভটা একটু কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমিও নিজেতে একটু খুশি হই। স্যার, আমার বয়স 34 বছর, আমি কি এনটিআরসি-তে নিয়োগ পাবো? তাহলে বিদ্যাবাড়িতে ভর্তি হতাম। 34 বছর বয়সে আমার মনে হয় ভর্তি না হওয়াই বেটার, কারণ পরীক্ষা হতে হতে এবং আপনার সার্কুলার আসতে আসতে নিবন্ধনের তার আগে শেষ হয়ে যাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে মনোবল হারিয়ে যায়, আপনার লাইভ দেখলে মনোবল ফিরে আসে। আচ্ছা, সেম আপু, আমার খুব ইচ্ছা প্রাইমারি শিক্ষক হওয়ার। এখন কম্পিউটার অপারেটর পদে চাকরি হয়েছে, জয়েন করব নাকি? অবশ্যই জয়েন করবেন। এখন যদি কোনো চাকরি হয় সেটা জয়েন করেন এবং জয়েন করে প্রস্তুতি নিতে থাকেন। জয়েন না করে প্রস্তুতি নেওয়ার দরকার নেই, জয়েন করে সেটার প্রস্তুতি নিতে থাকেন। আরশ বিন আসমান আলী, জয়েন করে প্রস্তুতি নেন, ভুলেও এরকম করবেন না। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি লাইভ ছিল। আলহামদুলিল্লাহ ভালো। বাকিরা কি বলেন? অসাধারণ লাগছে। সুমনা খানম, একটু আপনাদের রিভিউ বুঝলে তাহলে মাঝে মাঝে লাইভে আসা যায়। আর যদি আপনারা বলেন যে না স্যার আসিয়েন না, আপনি আর আসার দরকার নেই। আপনি আসলে আমরা মনোবল হারাই ফেলি বা এটা আমাদের জন্য অপ্রয়োজনীয়, তাহলে আলাদা। যারা এখন জয়েন করেছেন তারা চাইলে লাইভটা শেয়ার করে রাখতে পারেন। আমরা শুরুতে বিসিএস নন ক্যাডার, বিসিএস ক্যাডার, বিসিএস নিয়োগ প্রস্তুতি, বিসিএস পরীক্ষার সময়, এরপরে হলো প্রাইমারির নতুন বিধি, প্রাইমারিতে নতুন কিভাবে নিয়োগ হতে পারে, প্রাইমারির সার্কুলার কবে আসতে পারে, নিবন্ধনের সার্কুলার কবে আসতে পারে, নিবন্ধন কিভাবে হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি চাকরি পরীক্ষার রুটিন কেমন হওয়া দরকার, বিশেষ করে সামনের রোজার মাসে কিভাবে রুটিন সাজাবেন, রোজার মাসের রুটিন সংক্রান্ত বিষয়, এবং পাশাপাশি যারা চাকরিজীবী আছেন, যারা আপনার সংসার করেন, সবকিছু মিলিয়ে কিভাবে পড়াশোনার প্রস্তুতি নেবেন, এই সবগুলো বিষয় নিয়ে আমরা টিপস দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারো কোনো বিষয় নিয়ে কোনো তথ্য জানার থাকলে, যেমন ভর্তি ফি বা কোনো কোর্স বা কোনো বই বা কোনো বিষয়, একটু কমেন্টে লিখে রাখবেন। অবশ্যই টিম বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ আপনাদেরকে এইটা রিপ্লাই দিয়ে দেবেন। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও। সেই পর্যন্ত অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।